যে আমরা যখন বাণিজ্যিক ব্যাংক পড়ছিলাম তখন আমরা পড়ছিলাম হচ্ছে ওই চেকের মাধ্যমে আমরা হচ্ছে অর্থ উত্তোলন করতে পারি। আমরা যখন পঞ্চম অধ্যায় পড়ছিলাম তখন ওখানের মধ্যে হস্তান্তরযোগ্য যে দলিল আইনটা ছিল, ওখানে দলিলের একটা আইন ছিল যেটা হচ্ছে কত সালে ছিল বাংলাদেশে। এরপরে হচ্ছে চেককে বাধ্যতামূলক করা হয়েছিল কত সালে 1900। এরপর যদি তোমাকে বলে চেকের সংজ্ঞা দেওয়া হয়েছিল কত নাম্বার ধারায়, তাহলে অ্যান্সার হবে কত নাম্বার ধারায়। যখন চেক নিয়ে কথা বলবে তখন সবার প্রথমে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে চেক। আসসালামু আলাইকুম, কমার্স একাডেমি আর্টস একাডেমির পক্ষ থেকে ধারাবাহিক রেকর্ড ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ফিনান্স সেকেন্ড পেপারে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় এবং যেটার নাম হচ্ছে চেক, বিল অফ এক্সচেঞ্জ ও হচ্ছে প্রমিসরি নোট। বিল অফ এক্সচেঞ্জের বাংলা হচ্ছে বিনিময় বিল এবং যেটা তোমার প্রমিসরি নোট আছে এটার বাংলা হচ্ছে অঙ্গীকারপত্র। তাহলে আমরা কথা না বেরিয়ে প্রথমে হচ্ছে চেকের ধারণা দিয়ে শুরু করব। আচ্ছা, আগে একটু দেখি যে আমরা যখন বাণিজ্যিক ব্যাংক পড়ছিলাম তখন আমরা পড়ছিলাম হচ্ছে বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে চেক দেয়। কি দেয়? চেক দেয়, অর্থাৎ চেক প্রদান করে এবং ওই চেকের মাধ্যমে আমরা হচ্ছে অর্থ উত্তোলন করতে পারি। এখন এই চেকটা হচ্ছে হস্তান্তরযোগ্য বিনিময়, হস্তান্তরযোগ্য দলিল। এখন দেখো আমরা যখন পঞ্চম অধ্যায় পড়ছিলাম তখন ওখানের মধ্যে হস্তান্তরযোগ্য যে দলিল আইনটা ছিল, ওখানে দলিলের একটা আইন ছিল যেটা হচ্ছে কত সালে ছিল ভাইয়া 1881 সালে। 1800 কত সালে? 81 সালে। এখন দেখো যদি তোমাকে বলে যে হস্তান্তরযোগ্য দলিল আইনের 1881 সালের কত ধারায় হচ্ছে তোমার হস্তান্তরযোগ্য দলিলের সংজ্ঞা দেওয়া হয়েছিল, তখন আমার অ্যান্সার ছিল হচ্ছে 13 নাম্বার ধারা। এটা আমরা পঞ্চম অধ্যায়ে পড়ছিলাম। এখন দেখো যদি তোমাকে প্রশ্ন করে যে হস্তান্তরযোগ্য দলিল আইন যেটা 1881 সালের আছে এটার কত নাম্বার ধারায় হচ্ছে আমাকে চেকের সংজ্ঞা দেওয়া হয়েছিল, তখন সেই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে 6 নাম্বার ধারায়। কয় নাম্বার ধারায় হবে? 6 নাম্বার ধারায়। তাহলে দেখো যদি তোমাকে হস্তান্তরযোগ্য দলিলের সংজ্ঞা বলে কত নাম্বার ধারায়, তাহলে অ্যান্সার হবে 13 নাম্বার ধারা। আর যদি বলে যে চেকের সংজ্ঞাটা দেওয়া হয়েছিল কত নাম্বার ধারায়, তাহলে অ্যান্সার হবে কত নাম্বার ধারায়? 6 নাম্বার ধারায়। তাহলে একটু দেখো, চেক হলো ব্যাংকের প্রতি অর্থ উত্তোলনের একটি শর্তহীন আদেশনামা যা উপস্থাপন করা হলে ব্যাংক আইনগতভাবে অর্থ প্রদানে কি থাকবে? বাধ্য থাকবে। এরপরের লাইনটা একটু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট দাগায় রাখো। দেখো হস্তান্তরযোগ্য দলিল আইন কত সালের যদি তোমাকে প্রশ্ন করে তাহলে অ্যান্সার হবে 1881 সালে। এখন যদি তোমাকে বলে যে কত নাম্বার ধারায় চেকের সংজ্ঞা দেওয়া হয়েছিল, তাহলে অ্যান্সার হবে 6 নাম্বার ধারায়। তাহলে চেকের সংজ্ঞা দেওয়া হয়েছিল হস্তান্তরযোগ্য দলিল আইনের কত নাম্বার ধারায়? 6 নাম্বার ধারায়। আরেকটা প্রশ্ন আমি এখানে বলছি, হস্তান্তরযোগ্য যে দলিলটা আছে এটার সংজ্ঞা কোথায় দেওয়া হয়েছিল, কত নাম্বার ধারায় দেওয়া হয়েছিল? অ্যান্সার হবে কত নাম্বার ধারায়? 13 নাম্বার ধারায়। তাহলে একটু দেখো তো সংজ্ঞাটা কিরকম ছিল। চেক হলো এক ধরনের বিনিময় বিল যা কোনো নির্দিষ্ট ব্যাংকের উপর কাটা হয় এবং যার অর্থ চাহিদা মাত্র কি করতে হবে? পরিশোধ করতে হবে। যার অর্থ চাহিদা মাত্র কি করতে হবে? পরিশোধ করতে হবে। এরপর দেখো এমসিকিউর জন্য যে তিনটা কথা এখন বলবো এই তিনটা কিন্তু এমসিকিউ তে অনেকবার আসছে। দেখো যদি তোমাকে প্রশ্ন করে চেকের পূর্ব নাম কি ছিল, চেকের পূর্ব নাম ছিল হচ্ছে উত্তোলন চিঠা। উত্তোলন কি ছিল? চিঠা ছিল। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে উত্তোলন চিঠা কার পূর্ব নাম ছিল, সেক্ষেত্রে অ্যান্সার কার পূর্ব নাম হবে? চেকের। আবার প্রশ্নটা এইভাবে করতে পারে চেকের পূর্ব নাম কি ছিল, দুইটাই উত্তোলন চিঠা হবে। তাহলে একটু দেখো বাংলাদেশে এরপরে হচ্ছে চেককে বাধ্যতামূলক করা হয়েছিল কত সালে? 1987 সালে। 1900 কত সালে? 87 সালে। তাহলে এরপরে হচ্ছে দেখো সর্বপ্রথম আধুনিক ছাপানো চেকের প্রচলন করা হয় কোন দেশে যদি প্রশ্ন করে, তাহলে অ্যান্সার কি হবে? ইংল্যান্ডে হবে। কোথায় হবে? ইংল্যান্ডে। তাহলে এই চেকের ধারণা থেকে আমরা হচ্ছে কয়েকটা এমসিকিউ জানছি। যদি তোমাকে সর্বপ্রথম বলে যে হস্তান্তরযোগ্য দলিল আইন কত সালে, অ্যান্সার হবে 1881 সালে। এরপর যদি তোমাকে বলে হস্তান্তরযোগ্য দলিলের সংজ্ঞা দেওয়া হয়েছিল কত নাম্বার ধারায়, অ্যান্সার হবে 13 নাম্বার ধারায়। এরপর যদি তোমাকে বলে চেকের সংজ্ঞা দেওয়া হয়েছিল কত নাম্বার ধারায়, তাহলে অ্যান্সার হবে কত নাম্বার ধারায়? 6 নাম্বার ধারায়। এরপর চেকের পূর্ব নাম কি ছিল? উত্তোলন চিঠা ছিল। এরপর হচ্ছে তোমার বাংলাদেশে চেককে বাধ্যতামূলক করা হয়েছিল কত সালে? 1987 সালে। এরপর হচ্ছে তোমার যেটা হচ্ছে আধুনিক ছাপানো চেক, এটার প্রচলন করা হয়েছিল কোথায়? ইংল্যান্ডে। এবার একটু দেখো কয়েকটা কথা আমরা বলি। চেক যেটা আছে এই চেকটা যখন চেক নিয়ে কথা বলবে তখন সবার প্রথমে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে চেকের প্রধান পক্ষ কয়টা? অ্যান্সার হবে ভাইয়া কয়টা? 3টা হবে। কয়টা পক্ষ? 3টা পক্ষ। তার মধ্যে দেখো এক নাম্বারে আছে হচ্ছে আদেশটা। এক নাম্বারে কি আছে? আদেশটা। অর্থাৎ প্রধান পক্ষগুলোর মধ্যে একটা হচ্ছে আদেশটা, এরপরে আছে হচ্ছে কি? আদিষ্ট। এরপরে 2 নাম্বারে কি আছে? আদিষ্ট আছে। এরপর 3 নাম্বার যেটা আছে 3 নাম্বারটা হচ্ছে প্রাপ্য। এবার একটু দেখো এখানের মধ্যে আদেশটা আর আদিষ্টের মধ্যে তোমরা কনফিউজড হয়ে যাও। কনফিউজড হওয়ার কিছু নাই, মনে রাখবা আদেশটা হচ্ছে যে চেকের মধ্যে স্বাক্ষর করবে, চেকের মধ্যে যে ব্যক্তিটা স্বাক্ষর করবে তাকে হচ্ছে আমরা কি বলবো? চেকের আদেশটা বলবো। এরপর 2 নম্বরে কি আছে? আদিষ্ট। মনে রাখবা আদিষ্ট মানে হচ্ছে যে চেকের অর্থ পরিশোধ করবে, চেকের অর্থ যে কি করবে? পরিশোধ করবে। অর্থাৎ চেকের অর্থ কে পরিশোধ করে? নর্মালি যদি তোমরা চিন্তা করো তাহলে হচ্ছে চেকের অর্থ পরিশোধ করবে হচ্ছে তোমার যেই ব্যাংকের মধ্যে শাখা আছে ওই ব্যাংকের কোন একটা কর্মকর্তা। তাহলে দেখো চেকের মধ্যে স্বাক্ষর কে করবে? তুমি করবে। অর্থাৎ আমানত